প্রিয় দর্শক, দেশে বিদেশে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভিতে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান, আলোচনাধর্মী অনুষ্ঠান টক শো এই সময়। এবং আজ আমরা আলোচনার শুরুতেই দিনের একটু গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানিয়ে দেব, তারপর আমরা আলোচনায় ফিরব। আজ দিনের গুরুত্বপূর্ণ ইস্যুর মধ্যে রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ যেটি, সেটি হচ্ছে আজ একটি ঐতিহাসিক রায় হয়েছে। ঐতিহাসিক রায় এ কারণে বলছি যে এই রায়টিকে ঘিরে গত বেশ কিছুদিন ধরে মাঠের যেমন উত্তপ্ত পরিস্থিতি ছিল, ঠিক তেমনি ছাত্রদের বিক্ষোভ ছিল, ছিল আন্দোলন, ছিল সহিংসতা, ছিল সংঘর্ষ এবং সেই সাথে মানুষের উদ্বেগ উৎকণ্ঠা ছিল। সেই রায়টি আজ আমরা পেয়েছি এবং সেই রায়তে বলা হয়েছে যে সরকারি চাকরিতে, বিশেষ করে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে মূল্যায়ন হবে 93% এবং 7% এখানে কোটা রাখা হয়েছে। এবং এই 7%-এর মধ্যে 5% মুক্তিযোদ্ধা কোটা, 1% নৃগোষ্ঠী এবং আরও 1% রয়েছে প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের জন্য। এই রায়টি যেমন আজ হয়েছে এবং সেই সঙ্গে রায়ের বেশ কিছু বিষয় আলোচনার মতো, যেমন আন্দোলনকারীরা যেন স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যায়, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ফিরে যাওয়ার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য নির্দেশনা দিয়েছে আদালত। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এই রায়ের আরও বিস্তারিত যে বিষয়গুলো আছে সেটি আমরা আলোচনা করব। একই সঙ্গে জনমনে প্রশ্ন এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে দেশের বর্তমান পরিস্থিতি কেমন, কারফিউ কতক্ষণ চলবে, এটি নিয়ে আমরা যেটি জানাবো যে কিছুক্ষণ আগে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন, ব্রিফিং করেছেন। তিনি জানিয়েছেন যে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন 2-1 দিনের মধ্যে হয়তো পরিস্থিতিটি আরও উন্নতি হবে এবং অনেকটাই প্রশাসনের নিয়ন্ত্রণে আসবে এবং কারফিউ এখনও বলবৎ থাকবে এবং আগামীকাল দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই কারফিউ শিথিল হবে। যেটি আমরা দেখেছি, প্রথম দিন বিরতি ছিল, দ্বিতীয় দিন আজ বিরতি ছিল 2টা থেকে 4টা, যেটি আগামীকাল 2টা থেকে 5টা করা হয়েছে। তো এটি শিথিল করা হয়েছে মানুষের গুরুত্বপূর্ণ কাজের জন্য এবং কারফিউ আসলে কতক্ষণ চলতে পারে বা না পারে সেটি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। এর বাইরে প্রধানমন্ত্রী তিনি আজকে 3 বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব এনাদেরকে সাথে নিয়ে আজকে একটি বৈঠক করেছেন এবং সেখানে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে এবং জনজীবন স্বাভাবিক অবস্থায় ফিরে আনার জন্য তিনি দিক নির্দেশনা দিয়েছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন। এর বাইরে যেটি বলবো সেটি হচ্ছে যে এটি যে কারণে এই উদ্ভূত পরিস্থিতি বা চলমান ঘটনা প্রবাহে আমরা দেখছি মানুষের বিভিন্নভাবে ভোগান্তিও বেড়েছে। ইন্টারনেট নেই, সেটি ইন্টারনেট কবে ফিরে আসবে, কিংবা অনেকেই বিদ্যুৎ সেবা যারা প্রিপেইড কার্ডের মাধ্যমে দেন বিদ্যুৎ এবং গ্যাস সেবা, সেটির জন্য বিকল্প কি ব্যবস্থা আছে। এবং আমরা মেট্রো রেলের বিষয়টিও আলোচনা করতে পারি। মেট্রো রেলের যিনি এই প্রকল্পের যিনি এমডি, ব্যবস্থাপনা পরিচালক, তিনি আজকে জানিয়েছেন যে মিরপুর 10 নম্বর এবং কাজীপাড়া যে স্টেশন দুটি রয়েছে এটি পুরোপুরি স্বাভাবিক হতে 1 বছরের মতো সময় লাগতে পারে। তাছাড়া বাকি স্টেশনগুলো বা মেট্রো চলাচল কবে শুরু হবে সেটির ব্যাপারেও তিনি একটি ব্যাখ্যা দিয়েছেন। সেটি 1 সপ্তাহ, যদি পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে 1 সপ্তাহ তারা পরীক্ষামূলক চলাচল করবে এবং তারপরে তারা বলতে পারবে যেটি কতদিনে ঠিক হবে ইত্যাদি আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যার বেশিরভাগই কোটা সংশ্লিষ্ট এবং এই চলমান ঘটনা প্রবাহ নিয়ে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমরা স্টুডিওতে 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, আমরা পরিচিত হব তার সঙ্গে। আমার বামে ঠিক রয়েছে ডক্টর মিজানুর রহমান, অধ্যাপক, মার্কেটিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং তারপরে রয়েছে সাবেক এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, অতিরিক্ত মহাসচিব জাতীয় পার্টি, এবং সর্ববামে রয়েছে সিনিয়র সাংবাদিক, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান। আপনাদের 3 জনকেই স্বাগত জানাচ্ছি এনটিভির স্টুডিওতে। আমি প্রথমেই একটু যেতে চাই শামীম হায়দার পাটোয়ারির কাছে। আপনার কাছে যেতে চাই এই কারণে, আপনি একজন ব্যারিস্টার। আপনার কাছে একটু প্রথমেই জানতে চাই যে আজ যে সরকারি চাকরিতে যে কোটা বাতিল করে 2018 সালের যে জারি করা পরিপত্র সেটিকে অবৈধ ঘোষণা করেছিল হাইকোর্ট, সেই রায়টি বাতিল করেছে আপিল বিভাগ এবং কোটার ক্ষেত্রে একটি নির্দেশনা দিয়েছেন এবং একই সঙ্গে বলেছেন যে সরকার চাইলে কোটা বাড়াতে কমাতে পারে এবং এটি আজ রায় দিয়েছে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ। আমি একটু এই রায়টি নিয়ে আপনার কাছ থেকে জানতে চাই এবং একই সঙ্গে জানতে চাই যে রায়ের পক্ষে অ্যাটর্নি জেনারেল বলেছে রায়টি স্ববিরোধী, তাই তারা বাতিল চায়। কেন স্ববিরোধী এটি? জি, ধন্যবাদ। আসলে এর ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে বিভিন্ন সময় হাইকোর্ট ডিভিশন, অ্যাপিলেট ডিভিশন মুক্তিযোদ্ধাদের কোঠা রাখার জন্য বিভিন্ন ধরনের অর্ডার দিয়েছিল আগে, এবং তার পরিপ্রেক্ষিতেই মুক্তিযোদ্ধাদের কোঠার ইস্যুটা আসে। 18 সালে একটি আন্দোলনের মুখে সরকারি কোটা সিস্টেমটা একটা সার্কুলারের মধ্যে বাতিল করে দেয়। কোটা আসছিল একটা সার্কুলারে, কোটা চলে যায় একটা সার্কুলার নির্বাহী বিভাগের। এখন হাইকোর্ট যখন সার্কুলারটা বাতিল করে দিল, তাহলে আগের সার্কুলারটা রিভাইভ করলো, অর্থাৎ আবার এসে আগের মতো 55% বা সামথিং। এটা তো স্বাভাবিকভাবেই ছাত্রদের মধ্যে একটা প্যানিক সৃষ্টি করেছে
অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ইটস ভেরি ইম্পর্ট্যান্ট যে ইস্যুতে রাজপথ জড়িত, যে ইস্যুতে পলিটিক্স জড়িত, সেই ইস্যুতে হাইকোর্টকে অত্যন্ত সতর্কতার সাথে ডিল করা উচিত। এবং অ্যাটর্নি জেনারেল অফিস, আমি জানি না হাইকোর্টে কতটা রোল প্লে করেছে, তাদেরও এই বিষয়ে খুবই, যেহেতু অ্যাটর্নি জেনারেল ইজ দ্য হাইয়েস্ট ল অফিসার অফ দ্য কান্ট্রি, অ্যাটর্নি জেনারেল কিন্তু পার্লামেন্টে বসতে পারেন, ভোট দিতে পারেন না, কিন্তু পার্লামেন্টে বসতে পারেন। তো তার অফিস থেকে হাইকোর্টের ব্যাপারটিকে আরও সতর্কতার সাথে দেখা উচিত ছিল, কারণ এটা মাঠের রিপারকাশনটা কিন্তু আমরা পলিটিশিয়ানরা বুঝতে পেরেছিলাম। হাইকোর্ট যখন রায় দিয়ে দিল তখন সরকার একটা ট্র্যাপে পড়ে গেল। তখন সরকার চাইলেও কিন্তু এক্সিকিউটিভ অর্ডার দিতে পারবে না। তখন যে এক্সিকিউটিভ অর্ডার দিবে সেটা কোনো সুযোগ নাই, কারণ আপনার একটা হাইকোর্ট অর্ডার এর বিরুদ্ধে আছে। ওই হাইকোর্ট অর্ডার বাতিল না হওয়া পর্যন্ত আপনি কীভাবে এক্সিকিউটিভ অর্ডার দেবেন? এই ক্ষেত্রে আমি মনে করি খুব প্রম্পটলি আজকে যে অর্ডারটা আসছে এটা কিছুটা শান্তি নিয়ে আসবে, কিছুটা ফ্র্যাকশন হবে। তবে ইন দ্য মিন টাইম শত শত প্রাণ ঝরে গেছে। অ্যাডমিটেড নাম্বার পত্রিকা 150-এর উপরে, তার মধ্যে একটা বড় অংশ শিক্ষার্থী। ইট ওয়াজ কমপ্লিটলি আননেসেসারি। একটু জানিয়ে রাখি আপনাকে যে আদালত নিহতদের ন্যায় বিচার নিশ্চিত করতে বিচার বিভাগীয় তদন্ত কমিটিকে সহায়তা করারও একটি নির্দেশনা দিয়েছে। এটা দিয়েছে, এটা ভালো উদ্যোগ, কিন্তু লাশগুলো তো আর ফেরত আসবে না, তারা তো জ্যান্ত হবে না। এবং এই টোটাল ডেথটা কতটা নেসেসারি ছিল, অ্যাভয়েডেবল ছিল কিনা, প্রথম থেকে আলোচনা করলে কিছুটা আমরা এটা সতর্কতার সাথে করতে পারতাম কিনা। ইভেন কোর্টও বৃহস্পতিবার তো বসতে পারতো, বুধবার তো বসতে পারতো, মাঝরাতেও কোর্ট বসতে পারে। চিফ জাস্টিস নিজেই কোর্ট, চিফ জাস্টিস তার বাসায়ও কোর্ট বসাতে পারেন, কোনো অসুবিধা ছিল না। এখন তো কারফিউর ভিতরে কোর্ট দেখলাম। হ্যাঁ, এটা কোনো অসুবিধা নেই, সুপ্রিম কোর্ট এই কারফিউর মধ্যে পড়বে না। তো সেটা করলে হয়তো বা আরও কিছু জীবন আমরা বাঁচাতে পারতাম। নাও আইনগতভাবে যদি আমরা যাই, যেহেতু এটা কোর্টের বিষয়, কথা বলা খুবই কঠিন, কারণ কোর্টের বিষয়ে আমরা কখনো সমালোচনা করতে পারি না। এটা একটা অ্যাডজাস্টমেন্টের মতো জাজমেন্ট হয়েছে, একটা কম্প্রোমাইজ। সরকার কি চাচ্ছে, কোটা আন্দোলনকারী যখন 5% থেকে 7% আমরা শুনেছিলাম, এই 7% ফিক্সড করে দেওয়ার জুরিসডিকশন কোথায় আছে, এটা একটা ইস্যু। দেন বলা হচ্ছে যে অনগ্রসর কে হবে এটা সংবিধানে বলা নেই, হুইচ ইজ ট্রু। কিন্তু আপনারা 3টা গোষ্ঠীকে বললেন, মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তৃতীয় লিঙ্গ, আর হচ্ছে আরেকজন ভুলে গেলাম, যে তারা টোটাল 7% পাবে। মুক্তিযোদ্ধা, তৃতীয় লিঙ্গ, আর হলো প্রতিবন্ধী নৃগোষ্ঠী। তো এটা তো সংবিধানে নাই, সংবিধানে এই শব্দগুলো তো নাই। শব্দ অনগ্রসর ব্যাখ্যা কারা দিবে? এই শব্দের ব্যাখ্যা এক্সিকিউটিভ দিবে। আর আপনি যদি কিছু কিছু রেখে দেন, তাহলে বাকিরা আপনি কোন অধিকারে বাদ দিলেন? আচ্ছা, আপনি নারী কোন অধিকারে বাদ দিলেন? নারী কিন্তু আরেকটা সমস্যা আছে এই বিষয়ে, বিশেষ করে নারী, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা একটু মিজান স্যার আপনার কাছে একটু জানতে চাই একটা বিষয়, সেটি হচ্ছে যে আদালত যেমন রায় দিয়েছে ঠিক তেমনি আদালত বলেছে যে দুটি বিষয় বলেছে, একটি স্ব শিক্ষা প্রতিষ্ঠানে তাদের শিক্ষার্থীদের ফিরে যেতে বলেছে এবং এক্ষেত্রে অনুকূল পরিবেশ তৈরি করতে আপনার মানে সংশ্লিষ্ট যারা তাদেরকে এক ধরনের তাগিদও দিয়েছে বলা যায়। তো আসলে আমরা, যেহেতু আপনি শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনার কাছে জানতে চাই যে এই শিক্ষা প্রতিষ্ঠান খুলতে কিংবা পরিস্থিতি স্বাভাবিক হতে কিংবা শিক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে দিতে কতদিন লাগতে পারে? আচ্ছা, ধন্যবাদ। প্রথমেই যেই রায় হলো এবং রায়ের মাধ্যমে এই উত্তপ্ত যে পরিস্থিতি বা যেটাকে বলবো খুবই ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে দেশ পড়ে গেছিল, সেটার উত্তরণ ঘটবে এবং স্বাভাবিক অবস্থা ফিরে আসবে, এটি প্রত্যাশা করি। আর বিশ্ববিদ্যালয়ে তো ছাত্রদের জন্য, জি, আর বাকিরা হচ্ছে ছাত্রদেরকে সার্ভ করার জন্য। সেখানে শিক্ষকরা ছাত্রদেরকে পড়াবে আর বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন থাকে তারা তাদেরকে সহযোগিতা করবে। তো স্বাভাবিকভাবে এখন বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন আছে, উপাচার্যের নেতৃত্বে অন্যান্য যে স্ট্রাকচারগুলো আছে, তারাই এই যে ছাত্রদের যে কোটা আন্দোলন, এটা তো একটা পর্যায়ে তো নিরসন হলো বা হয়ে যাচ্ছে, এটা হয়তো তারা একটা প্রজ্ঞাপন পেলেই হয়তো তারা বলবে যে এটা শেষ হলো। কিন্তু তাদের তো এখন লেখাপড়া, এখন পুরোটাই কিন্তু মেধাবীদের কাছে চলে গেল, মেধাবী কোটা যেটাকে বলা হয়। হ্যাঁ, তো মেধার জন্য 44 ছিল সেটি 93। হ্যাঁ, এখন মেধার জন্য তো পড়াশোনাটা করতে হবে। মেধার আরেকটা ব্যাপার আছে, মেধাবীরা তো শুধু সরকারি চাকরিই করবে না, কারণ আমাদের সরকারি চাকরি, টোটাল চাকরি হচ্ছে 15 লাখের মতো, অলরেডি 13 লাখ করে, আর 3 লাখের নিচে বা হলো খালি আছে। এগুলো সবগুলো পূরণ হবে না, উপরের দিকের পোস্ট আছে। কিন্তু আমাদের প্রতি বছর বিশ্ববিদ্যালয় থেকে বের হয় 10 লক্ষ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাবলিক, প্রাইভেট এবং 10 লক্ষ। তো 10 লক্ষের মধ্যে কয়েক হাজার হয়তো 3000 4000 চাকরি পায় বছরে, সরকারি চাকরি পায়। তার মানে হচ্ছে বাকি লক্ষ লক্ষ তো অন্য জায়গায় চাকরি পেতে হবে। আর আমাদের চাকরির যে সংকট সেটা তো আছেই, কিন্তু আবার একই সাথে
মেধাবীদের যে চাকরিগুলো এগুলো কিন্তু আবার আমাদের ছাত্ররা, আমাদের মেধাবীরা করতে পারছে না। আমাদের দেশে এখনও কয়েক লাখের মতন বিদেশি লোক কাজ করতে হয়। আমাদের যে গার্মেন্টস সেক্টর বা অন্যান্য সেক্টরগুলোতে যেগুলো আসলে সত্যি সত্যি মেধার কাজ, এগুলো কিন্তু আমাদের মেধাবীরা এই কাজগুলো করতে পারছে না। তো সেই জন্য আমাদের মেধাবীদেরকে দ্রুত ওই অন্তত নতুন চাকরি হওয়ার আগে ওই বিদেশিরা যে চাকরি করে সেগুলো যাতে তারা করতে পারে, তাহলে আর বিদেশিদেরকে চাকরির টাকা দিয়ে রাখতে হবে না। তো সেই জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া খুব দরকার, এবং সেটার জন্য যে পরিবেশগুলো আছে তাদের কতগুলো দাবি দেওয়া আছে। একটা তো বিশ্ববিদ্যালয়ের ভিতরে এবং বাইরে যে ছাত্র নিহত যারা হলো, অবশ্যই তাদের জন্য একটা 1 সদস্যের একটা নির্বাচন করা হয়েছে। তার 8টা দফা তাদের দাবি আছে, আমরা সেই দাবিগুলো নিয়েও স্যার আলোচনা করব। আমরা একটু ইলিয়াস ভাই আপনার কাছে একটু সংক্ষেপে একটা বিষয় জানতে চাই, একটু একদম সংক্ষেপে বলেন, পরে আমরা বিস্তারিত আলোচনা করব। সেটি হচ্ছে দিন শেষে এই যে কোটা সংস্কার তো সবারই একটি দাবি ছিল, হয়তো সেটি কত শতাংশ থাকবে বা বেশি থাকবে না কম থাকবে সেটি নিয়ে আলোচনা, কিন্তু আমরা যত মানুষের সঙ্গেই যত জায়গায় আলোচনা করেছি যে কোটার দরকারও আছে এবং এটি সংস্কারও দরকার আছে। দিন শেষে একটি রায়ও আসলো, জনমনে কিংবা শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ফিরে আসবে বলে আপনি মনে করেন কিনা, কিংবা এটিকে আপনি যৌক্তিক মনে করেন কিনা? আপনাকে ধন্যবাদ। রায়টি হয়েছে, ভালো হয়েছে, বাট এটি অনেক আগে করা যেত বলে আমি মনে করি। এখন যেমন তড়িঘড়ি করে করা হয়েছে। ডক্টর শামীম হায়দার পাটোয়ারি তিনি বলেছেন একটু আগে, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি যথার্থই বলেছেন, অনেকগুলো প্রাণ ঝরে গেছে এবং এর অধিকাংশ কিন্তু শিক্ষিত। এবং এবার আন্দোলন দেখবেন যে ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যারা অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত হয়েছে। অনেক মৃত্যুর খবর হয়তো আমরা জানিও না, কারণ গত কদিন ধরে কিন্তু ইন্টারনেট নেই, সুতরাং আমরা কিন্তু সব খবর পাচ্ছি না। যেমন আজকে একটু আগে আমি এক গণমাধ্যমের কর্মীর সাথে কথা বললাম, তিনি জানালেন যে আজকে সারা দেশে 20 জন নিহত হয়েছে, কিন্তু আমি সন্ধ্যা পর্যন্ত অনেকগুলো খবর ফলো করেছি, একটি খবরেও জানতে পারিনি যে একজন লোক কোথাও মারা গেছে। এটা হাইড করা হয়েছে। বাট ছাত্ররা যখন আন্দোলন শুরু করেছে, আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মূলত প্রথম আন্দোলন শুরু হয়েছিল। আমার বেশের শামীম হায়দার পাটোয়ারির কাছে আমার একটি প্রশ্ন আছে যে এই যে 18 সালে কোটা বাতিল করা হয়েছিল, তার বোধহয় 2-3 বছর পরে আপিল করা হয়েছে বা রিট করা হয়েছে, সেটি কেন করা হলো? সেটি আগে কি করা যেত না, বা অন্য কোনো ব্যবস্থা ছিল? যাই হোক, এবার যে ছাত্ররা কিন্তু প্রথম শান্তিপূর্ণ আন্দোলন করছিল, কিন্তু সেখানে দেখলাম একদম, আমি নাম ধরেই বলি, বড় নেতা আওয়ামী লীগের কেউ ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে, যুবলীগকে লেলিয়ে দিয়েছে, তারা হামলা করেছে। এর আগে কিন্তু আন্দোলনটা এই পর্যায়ে যায়নি। সুতরাং এগুলো ভাবার সময় আসছে। কারণ তিনি একটি যথার্থ কথা বলেছেন, আমরা এখন যত বিচার বিভাগ তদন্ত করি, যাই করি, তাদের পরিবারকে টাকা দিলাম বা পরিবারে একজনকে চাকরি দিলাম, কিন্তু এই জীবনগুলো কিন্তু ফিরে আসবে না। যেমন আমরা যারা এখানে আছি সবাই, এবং অনুষ্ঠান যারা দেখছেন সবাই আপ্লুত হয়েছেন, সবাই ব্যথা পেয়েছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুর বিশ্ববিদ্যালয়ের ছেলেটি একজন নিরস্ত্র ছাত্রকে, এবং সেই ছাত্রটি কিন্তু সারেন্ডারের মতো দাঁড়িয়েছিলেন, তার হাতে কিছু নাই, কেউ এটিকে সমর্থনও করে না, এমন না যেটি সরকারের পক্ষে গেছে তাও না, সরাসরি গুলি করেছে। এটি খুব দুর্ভাগ্যজনক, এটি ভাবা যায় না। তা আমি আশা করতে চাই এই ধরনের ঘটনা বাংলাদেশের না যেন হয়। আর ছাত্ররা বলেছে, আপনি যে প্রশ্নটি করেছেন, ছাত্ররা বলেছে যে আমরা সরকার যে কি বলে মঙ্গলবার বোধহয় আইনমন্ত্রী আশা প্রকাশ করেছে এটি মঙ্গলবার নাগাদ গেজেট প্রকাশ হবে, যেহেতু আজ এবং কাল তারপর তারা রিয়াকশন দিবে বলেছে। যদিও ছাত্রের ব্যাপারে অনেক কথা আছে, সেটি আর এখানে বলবো। যারা এই কথাগুলো বলেছে 3 জন, যারা গতকাল মিডিয়া ইন্টারভিউ দিয়েছে, তারা আদৌ কি অবস্থা আছে আমরা জানি না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আপনি বলছিলেন যে অনেক আগেই হয়তো এটি সমাধান হতে পারত। আমরা সেই ব্যাকে যদি না যাই, ফরওয়ার্ডে যদি আমরা চিন্তা করি, তাহলে এখন আপনি মানে এই সমস্যা যেটি সংকট, রায় তো একটি হলো, কোটা নিয়েই তো আন্দোলন, কোটা না মেধা, সেটিই ছিল শিক্ষার্থীদের মূল স্লোগান। দেখলাম কিন্তু যে মুক্তিযোদ্ধার সন্তানরা প্রোগ্রাম করেছে, আচ্ছা, তারাও বলেছে যে আমরা আন্দোলন করব। তো এর মধ্যে আবার এই রায়টি দেশের শামীম হায়দার পাটোয়ারি ভালো বলতে পারবেন, এখানে কিন্তু আবার একটা ফাঁক রাখা হয়েছে। আমি জানি না ফাঁক কিনা, এটা বলা হয়েছে সরকার ইচ্ছে করলে একটি চেঞ্জ করতে পারবেন। তাহলে এটা কি আজকে যে রায়টা দিয়েছে, এটা কি একদম কি বলে যে এর বাইরে যাওয়ার সুযোগ আছে নির্বাহী বিভাগের? এটি একটি ব্যাখ্যা আইনমন্ত্রী দিয়েছেন, এবং আইনমন্ত্রী তার ব্যাখ্যায় যেটি বলেছেন যে নির্বাহী বিভাগের এরকম একটি নির্দেশনা কোর্ট দিয়েছেন, কিন্তু একই সঙ্গে তিনি বলেছেন যেহেতু এই কোটা বিষয়টি একটি নির্বাহী আদেশের বিষয়, তো অগ্রসমান কারা,
বা পিছিয়ে পড়া অনগ্রসর জনগোষ্ঠী কারা, কারা, অনগ্রসর কারা, সেটি তো আসলে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হবে। এই মুহূর্তে তিনি মনে করছেন না যে এটি পরিবর্তন হবে, তবে ভবিষ্যতে এই সুযোগটি থাকার ফলে এই আবার কোনোভাবে বাতিল হওয়ার সুযোগ নেই, সেটি তিনি ব্যাখ্যা করেছেন। আমরা চাই এটা স্থায়ী সমাধান হোক, কারণ আমরা জানি যে 16 সালে আন্দোলন শুরু হয়ে 18 সালে কিন্তু এটি শেষ হয়েছিল। তারপর এবার দেখলাম অনেকদিন, এবারে স্বাধীনতার পরে বোধহয় এরকম আন্দোলন বাংলাদেশ হয়েছে কিনা। যেমন 90-এর আন্দোলন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম, আমরা তখন দেখেছি তখন কিন্তু এত মানুষ, এত ছাত্র হত্যাকাণ্ডের শিকার হয়নি, এত ছাত্রকে অত্যাচার নির্যাতন চালানো হয়নি। তো এবারে কিন্তু অনেক হয়েছে, অনেক ছাত্র মারা গেছে এবং ছাত্রদের কোনো নিরাপত্তাই ছিল না। এবং স্যার এখানে আছেন যে বিশ্ববিদ্যালয় হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে, সব ছাত্র ঠিকভাবে বাড়িও যেতে পারেনি, তারপর আবার কার্ফু দিয়েছে। তো আমি যেটা বলতে চাই, স্থায়ী সমাধান হওয়া উচিত। আমরা যেন এগুলো রাজনৈতিক কারণে ব্যবহার না করি। আচ্ছা, মহান মুক্তিযুদ্ধ, এবং আজকে কোর্ট বলেছে যে অনেক জায়গায় মুক্তিযোদ্ধাদের সম্মানে ক্ষুণ্ণ করা হয়েছে, সুতরাং সেটি যেন না হয়। মুক্তিযুদ্ধও যেন রাজনীতিতে ব্যবহার না করি, এটা আমাদের আবেগের বিষয়। আমরা 56,000 বর্গমাইল আমাদের মুক্তিযোদ্ধারা উপহার দিয়েছেন, এটি তো করার অস্বীকার করার কোনো উপায় নেই। সুতরাং তাদেরকেও যেন আমাদের রাজনীতি তো মুক্তিযুদ্ধ ভিত্তিকই বা সেটি বিরোধী তো নয়। হ্যাঁ, সেটি কিন্তু রাজনীতিতে ব্যবহার করা হচ্ছে বেশি মুক্তিযুদ্ধের বিষয়টাকে। সুতরাং আমি মনে করি যে এটি স্থায়ী সমাধান হওয়া উচিত। আর কোনো যেন এই যে গেজেট প্রকাশ করা হবে সেখানে যে স্পষ্ট করে বলে দেওয়া হয় যে কোটা নিয়ে যেন ছাত্রদের আবার আন্দোলন করতে না হয়। কারণ আমরা জানি আমাদের দেশের চাকরির অনেক সংকট রয়েছে এবং বাংলাদেশের অবস্থা এখন এমন দাঁড়িয়েছে, প্রশাসন, পুলিশ, এসব ক্যাডারের দাম এত বেড়েছে। কারণ অনেকেই বলে থাকেন যে গত 15 বছরের শাসন চলছে, এটি কিন্তু প্রশাসন এবং পুলিশ টিকিয়ে রেখেছে। সুতরাং এই চাকরিগুলোর প্রতি শিক্ষার্থীদের অনেক আগ্রহ জন্মেছে। বিশেষ করে আমাদের সময়ে কিন্তু খুব ভালো ছাত্র যারা, তারা কিন্তু এই চাকরির জন্য এত লালায়িত ছিলেন। এবং আজকে আপনি দেখবেন যে দেশে কিন্তু, আমি স্যারে আর আমি একটা প্রোগ্রামে ছিলাম সেদিনও বলেছি, এখন কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার কেউ কিছু হতে চায় না, সবাই ক্যাডার হতে চায়। এবং ক্যাডার কিন্তু 4টা ক্যাডার: প্রশাসন ক্যাডার, পুলিশ ক্যাডার, পররাষ্ট্র ক্যাডার, আরেকটি ক্যাডার কি যেন আছে আমি ভুলে গেছি, রাজস্ব, হ্যাঁ, ব্যাড ট্যাক্স। এই 4টি ক্যাডার, এর বাইরে কিন্তু কারো কোনো আগ্রহ নাই। কেন ইলিয়াস ভাই এই ক্যাডারগুলোর প্রতি আগ্রহটা বেশি কেন? আরে ভাই, পররাষ্ট্র পাইছে প্রথমে, পরের বার আবার পরীক্ষা দিয়ে কাস্টমসে গেছে আমাদের। না, তাও যেতে চায়, তাও খুব কম। কিন্তু এটি হচ্ছে যে একটু আগে বললাম, এত ক্ষমতায় তো এরা হয়েছে। যেমন আজকে বাংলাদেশে উনি একজন পলিটিশিয়ান, এইটা মেধাবীরা ক্ষমতার জন্যই চাচ্ছে, অবশ্যই যাচ্ছে, মানে বুট টুট থাকবে, জুতা থাকবে, ক্ষমতার জন্য, ক্ষমতার জন্য যাচ্ছে এবং দুর্নীতির জন্য যাচ্ছে। যেমন এই দুর্নীতিবাজ যারা ধরা পড়ছে, এবং আমি কদিন আগে একটা খবর দেখলাম, একজন কিন্তু তথ্য ক্যাডার এক কর্মকর্তা, তিনি সেই চাকরিটি ছেড়ে এসে সাব রেজিস্ট্রার হতে চেয়েছেন, সেটা কিন্তু নন ক্যাডার, কিন্তু সেখানে দুর্নীতি করার ব্যাপক সুযোগ আছে। এবং এই দুর্নীতিগুলো কোনো বিচার টিচার হয় না। কিন্তু হয়তো কিছুদিন শুনি আমরা, সাবেক আইজিপির দুর্নীতির কথা শুনছি, এই এনবিএর একজন মেম্বারের দুর্নীতির কথা শুনছি, এখন কিন্তু এগুলো হারিয়ে ইলিয়াস ভাই, এটি যেমন আছে ঠিক তেমনি অনেকে তো ক্যাডার ছেড়েও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হচ্ছে, এটিও তো বাস্তব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছেড়ে ক্যাডার বেশি হচ্ছে। স্যারের কাছে জিজ্ঞেস করুন, উনি জানেন। স্যার, আপনার কাছে একটু এই বিষয়ে একটু জানতে চাই, সেটি হচ্ছে ইলিয়াস ভাই যেটি বলছিলেন যে আর যেন আন্দোলন করতে না হয় শিক্ষার্থীদের, এটির একটি স্থায়ী সমাধান দরকার। স্যার, আমি একটু ছোট্ট একটা ভূমিকা দিই। সাধারণত আমরা যতটুকু জানি যে কোটা পদ্ধতিটা মূলত অনগ্রসর জাতিকে বা গোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য, তো ফলে কোটার একটা মূল টার্গেটই তো থাকে যে যারা পিছিয়ে পড়া তাদেরকে আমি আস্তে আস্তে সামনে এনে একটা পর্যায়ে তাকে কোটাও প্রয়োজন হবে না। তো সেই চেতনার জায়গা থেকে যদি বলি, তাহলে কি স্থায়ী সমাধান সম্ভব, না আস্তে আস্তে এটি সংস্কারও হতে হয়? না, কোনো কিছুর তো স্থায়ী কোনো সমাধান নেই। প্রথমত আমি বলি, আমাদের সংবিধানে কোটা রাখতে হবে অথবা রাখা যাবে না, কোনোটাই ভেবে বলা নেই। আমাদের সংবিধানে যে সরকার একেবারে শূন্য কোটা এটাও করতে পারে, আবার তার দরকার মতো কোটা বাড়াইতে বা কমাইতে পারে, কোটা রাখতে পারে। আমাদের 29-এ যে বলা আছে, অনগ্রসর যারা আছে তাদের জন্য যদি কোনো আমাদের সংবিধানে বহু জায়গায় মানে বৈষম্যহীনতার কথা সব জায়গায় বলা হয়েছে যে কারো বৈষম্য করা যাবে না কোনোভাবেই। শুধু এই 29-এ তিনি এসে যেটা বলা হয়েছে যে সেখানে যদি সরকার মনে করে যে কোনো একটা অনগ্রসর মানে জনগোষ্ঠীর জন্য বিশেষ একটা ব্যবস্থা গ্রহণ করবে, তাইলে অন্য সংবিধানে যত জায়গায় যা লেখা থাকুক না, এতে সরকারের জন্য বাধা সৃষ্টি হবে না। দিস ইজ দ্য, এখানে কোথাও আমাদের সংবিধানে সরকারের কোটা রাখতে বলেও নাই আর না রাখতেও বলে নেই, ঠিক আছে? তো অতএব এইটা এক্সিকিউটিভ পাওয়ারের, মানে আজকে যে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের যে ভার্ডিক্ট, সেখানে কিন্তু এইটাই যে আবার রাখা হয়েছে, ইলিয়াস যেটা বললো, কেন রাখা হয়েছে যে মানে যে কোনো সময় ওটা রাখতেই হবে, এটা কারণ তো আপনি ক্লোজ করে দিলেন, এটা অ্যাপিলেট ডিভিশনের কাজ না। সেটা হলো
104 খুব কমই ব্যবহার করা হয়, সেটা হচ্ছে যখন এমন একটা অবস্থা তৈরি হয়, যখন বিচারালয় মনে করে যে এখানে একটা জাজমেন্ট বা ডাইরেক্টিভস দেওয়া দরকার। 104 সেভাবে লেখা আছে যে সার্বিক পরিস্থিতির কারণে এমন কোনো অবস্থা যদি তৈরি হয় যেখানে একটা এরকম একটা নির্দেশনা দেওয়া দরকার, সেটা দিতে পারবে। এটা সংবিধান অনুযায়ী দিচ্ছে, সেটা কোনো সমস্যা নেই। কিন্তু এটা দিয়ে এবারে জিনিসটা চ্যাপ্টারটা ক্লোজ করে দেওয়ার ওই না, সেই জন্য ওইটা লিখতে হয়। বাট প্রবলেমটা হচ্ছে যে আমরা দেরি হলো কেন, এটা নিয়েও যে কথা হয়, মোটেই দেরি হয় না। কারণ এটার যখন হাইকোর্টের যখন রায় হয়ে গেল, হাইকোর্টের রায়টা কি হলো যে পরিপত্রটা 2018 সালে পরিপত্রটা বাতিল করা হলো। তার মানে হচ্ছে কোটা আবার চালু হয়ে গেল, ওই যে 56% কোলা। তাইলে এই সরকার সাথে সাথেই কিন্তু 72 ঘন্টার মধ্যে কিন্তু ওই এটার বিরুদ্ধে আপিল করছে। বাট আপিল করতে গিয়ে দেখা গেল জাজমেন্টের কপি নেই। হ্যাঁ, তখন প্রধান বিচারপতি যে বিচারক আছে জাস্ট লেখছে নট নাও, যেহেতু জাজমেন্ট আসে নাই, আমি কিসের উপর আলোচনা করবো। যে আন্দোলন হচ্ছে, তা আন্দোলনের উপরে তো আর সুপ্রিম কোর্ট হাইকোর্ট ইয়ে দিতে পারে না, ঠিক আছে রায় আসুক। তখনই এটা বললো ঠিক আছে রায় হোক বাই দিস টাইম, যেটা প্র্যাকটিস, যেটা কয়েক সপ্তাহ পরে 7ই অগস্টের ডেট দিল, 4 সপ্তাহ। বাই দিস টাইম কিন্তু আবার 2 দিন না 3 দিন পরে পূর্ণাঙ্গ রায় পাওয়া গেল। তখন সে আবার গেল, পূর্ণাঙ্গ রায় পাওয়ার যাওয়ার পরে সুপ্রিম কোর্ট কিন্তু একদম এটাকে স্ট্যাটাস কো যেটাকে বলা হয়, তার মানে হচ্ছে আবার কোটার নাই অবস্থার মধ্যে চলে গেল। কিন্তু যেটা পরে যেটা হলো সেখানে এই সার্বিক পরিস্থিতির কারণে এই শুনানিটা এগিয়ে আনা হলো এবং সেটা আজকে যেটা হলো আর কি। বাট বাই দিস টাইম আমি বলছি যে হ্যাঁ, সরকারের দিক থেকে যখন আন্দোলন হচ্ছিল, কোটা আন্দোলন, তো সেটা কেবলমাত্র ছাত্রদেরই ছিল, ছাত্রদের এবং ছাত্রীদের। এখন আপনি বলছেন নারীদের কোটা, প্রথম দিকে আমি তো বিশ্ববিদ্যালয়ের ভিতরেই থাকি, অতএব নারীরাই কিন্তু বেশিরভাগ ছিল যে কোটা চায় না। অতএব আপনি নারীরা কোটা রাখে নাই, এটা তো মানে মানে সমর্থন ছিল না। অর্থাৎ যাদের জন্য কোটা, তারাই কিন্তু কোটা চায় নাই এবং তারা বলছে যে আমরা এখন সমান হয়ে গেছি সব দিক থেকে, একদম বক্তৃতা দিয়ে বলছে, মিডিয়াতে বলছে। আর জেলা কোটা যেটা, সেটা তো চাওয়া উচিত ছিল কুড়িগ্রাম, রংপুর, এসব জেলা কোটা থাকলে মেধায় হলেন, নাহলে জেলায় হইতেন। কিন্তু ওরাই তো বেশি আন্দোলন করছে, যে যারা মারা গেছে নর্থ বেঙ্গলে, তারাও জেলা কোটা চায়নি। অতএব এটা কেউ চায় না। এটা নিয়ে এই মানে সার্বিক অবস্থা বিবেচনা করে যেটা সুপ্রিম কোর্ট করছে ঠিকই আছে, কারণ নারী কোটার জন্য নারীরাই সবচেয়ে বেশি বিরোধিতা করছে, হাজার হাজার ছাত্রী। স্টুডেন্টদের মানসিকতা প্রতিফলন হয়েছে, ঠিকই আছে। এটা মানে সার্বিক অবস্থা বলতে হচ্ছে বাস্তব অবস্থা যেটা, সেটা বিবেচনা করে এটা করা হয়েছে। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অনগ্রসর বলতে এখনও আমাদের মেয়েরা ওই পর্যায়ে যায়, কারণ আমাদের মেয়েদের প্রথমেই তো এক ধরনের বঞ্চনা আছে, সম্পত্তির কি সমান অধিকার আছে, তো সেখান থেকেই তো আপনি বলতে পারেন যে তারা আসলে কয়জন মেয়ে উচ্চ শিক্ষায় আসতে পারতেছে, হয়তো ইন্টারমিডিয়েট পর্যন্ত সমতা আসছে, কিন্তু নারীদের জন্য রাখা দরকার ছিল। আর আমাদের এখন যে ডিস্ট্রিক্ট কোটা চলে গেল, এই রেজাল্ট হবে কি? এই আমাদের পাটোয়ারি ভাই যেখানে ইলেকশন করে বা ওই এলাকায় কেউ কোনো চাকরি, আগে সব চাকরি বেশিরভাগ আপনি কদিন পরে দেখবেন ম্যাক্সিমাম চাকরি কুমিল্লা, নোয়াখালী, এই কয়েকটা ডিস্ট্রিক্ট, এই জায়গায় চাকরি হবে, অন্য জায়গায় বেশি সুবিধা করতে পারবেন না। কারণ কি এটা শিক্ষা ব্যবস্থা একই সব, সেটার জন্য আমি আবার কুড়িগ্রামের একটা ছেলেকে চাকরি হয়ে গেলে যে ওই এলাকাটা উন্নত হয়ে যাবে আমি বিশ্বাস করি। এটা সরকারকে ওই জায়গায় ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোটা যেহেতু নাই এখন, আমাদের 37টা উপজেলা আছে যেগুলোতে এখনো ভালো শিক্ষা ব্যবস্থা নাই, ভালো স্কুল নাই, ভালো কলেজ আমরা করতে পারি নাই। সেটাকে বিনিয়োগ করতে হবে, যাতে আপনি ইভেন কেনা বলা হয় যে সকল উপজেলাগুলোতে সরকারি কলেজ নাই বা থাকলেও এটা ওই বেসরকারি কলেজের খারাপ অবস্থা, তো সেই জায়গায় যদি আপনি বিনিয়োগ করেন তাহলে হয়তো এই ডিস্ট্রিক্ট কোটার ব্যাপারটা কম্পেনসেট করা যাবে। কিন্তু এর আগ পর্যন্ত থাকার দরকার ছিল, কিন্তু এগুলো নিয়ে আর এখন কথা বলতে চাই না। জানেন সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের একটা নারীদের ক্ষেত্রে কি করা যায়? নারীদেরটাও কিছু করার নেই, কারণ নারীরা তো চাই নাই, নারীরা তো আরও বেশি, কারণ যে যখন প্রথম আন্দোলন হয় নারীরাই বেশিরভাগ, আমি তো দেখছি নারীরাই বেশিরভাগ। অবশ্য শেষে তো আন্দোলন যখন হাতছাড়া হয়ে যায়, পরে এই কদিনের যে আন্দোলন হচ্ছে এখানে কোথাও আমাদের ছাত্রীরা ছিল না, ছাত্রীরা কিন্তু ওই প্রথম কয়েকদিন ছিল। এই যে মানে 14-15 তারিখের পরে আর ছাত্রীদের কোথাও দেখা গেছে রাস্তায় বা কোথাও ওগুলো করে না, ছাত্রীরা কিন্তু এখন আর নাই। আন্দোলনটা আসলে দুইবার হাত বদল হয়, তিনবার। প্রথমে সাধারণ ছাত্ররা আন্দোলন করছে কোটার জন্য, এটা যখন খুব ঘনীভূত হয় তখন যেটা হয় আমাদের পলিটিশিয়ানরা, বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলরা, এটা অন্য আওয়ামী লীগ যদি বিরোধী দল থাকে তাও করতো, এটা এই সুযোগ নেয়, সেটা নিছে এবং তাকে সমর্থন দিচ্ছে এবং সেটাকে ঘোষণা দিচ্ছে সরকারের পতন জন্য আন্দোলন সহযোগিতা করবে। সেইভাবে বিএনপি বা অন্য বিরোধী যারা আছে আমাদের, তারা নিল
কিন্তু এদের থেকে আবার নিয়ে গেল আমি বলবো জঙ্গিরা। ইট ইজ নট দ্যাট যে ভায়োলেন্সটা হয়েছে, ইট ইজ নট এ পলিটিক্যাল ভায়োলেন্স, যেটাকে বলা হয় রাজনৈতিক সহিংসতা। এটা কিন্তু আমাদের দেশে বিভিন্ন সময় আমরা দেখছি। 2014-15 সালে গাড়ি পোড়াইছে, এই করছে সেই করছে দেখছি তো আমরা, বা এর আগেও আমাদের দেশে বহু রাজনীতি। কিন্তু এইভাবে একেবারে পরিকল্পিতভাবে মানে চাইনিজ কুড়াল জোগাড় করে এনে মেট্রো রেল কীভাবে ভাঙতে হবে, কোন জায়গায় ডাটা সেন্টার আছে সেটা ভাঙতে হবে, কীভাবে বাংলাদেশ টেলিভিশন, কীভাবে জেলখানা ভেঙে কয়েদি বের করতে হবে, এইগুলি ইট ইজ নট দ্যাট নর্মাল পলিটিক্যাল ভায়োলেন্স। it is simply it was a terrorist attack, বা যেটাকে বলা হয় সন্ত্রাসী হামলা, যেটাকে বলা হয়, যেটা বিভিন্ন সময় টেররিস্ট অ্যাটাক যেটাকে বলা হয়, ওই 1/11 যেরকম ইয়েতে হলো 9/11। তো এই একই জিনিস এখানে ঘটে গেছে। কিন্তু আমাদের এক সেকেন্ড আইন শৃঙ্খলা বাহিনী যেটা বলছিল যে আমাদের জঙ্গিরা দমিত হয়ে গেছে, জঙ্গি ধরে ফেলছে, জঙ্গি খুব নিষ্ক্রিয় আছে, এইবারের অ্যাটাকে অর্থাৎ থার্ড টাইম যখন অবশ্যই এটাকে আমি আমাদের পুলিশের যে কর্মকর্তারা আছে, সমাজবিজ্ঞানী অনেকে আছে, হারুন মুনির সমাজবিজ্ঞানের ছাত্র, এটা এই যেখানে যেখানে আন্দোলনটা জঙ্গি অ্যাটাকগুলো হয়েছে ও জায়গায় ডেমোগ্রাফিক অ্যানালাইসিস করলে বোঝা যাবে কোন জায়গায় হয়েছে। এটা ডেমোগ্রাফি অ্যানালাইসিস করলে যে এই যে শনির আকরা, তারপরে এই বাড্ডা, তারপরে শিয়া মসজিদ, এই জায়গাগুলো জায়গায় যদি আপনি ডেমোগ্রাফি অ্যানালাইসিস করলে তাহলে বের করে যাবে দিস ইজ নট দ্যাট সিম্পল পলিটিক্যাল ভায়োলেন্স যেগুলো আমাদের দেশে অতীতে হয়েছে, ইটস এ টেররিস্ট অ্যাটাক, আমি এটা বলবো। তো এই ব্যাপারটা মানে এখন হয়তো মানে এগুলো দমন হবে, আপাতত স্থায়ীভাবে হবে কিনা জানি না, কিন্তু আমাদের এখন স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে অতি দ্রুত। এবং আমি শিক্ষক হিসাবে আমি বিশ্ববিদ্যালয়গুলো যত দ্রুত খোলা যায় সেই আয়োজন করার জন্য আস্তে আস্তে সেই দিকে যেতে হবে আমাদেরকে। কারণ আমি বলছি যে এখন তো কোটার যুদ্ধ শেষ, এখন চাকরির যুদ্ধটা করতে হবে। আর চাকরি অবশ্যই ওই মেধাবীদের চাকরিদের জন্য আমি আমার ছাত্রদেরকে অনুপ্রাণিত করব। জি, আমি একটু ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আপনার কাছে একটু আইনের একটু ব্যাখ্যা চাই, যেটি বাকি দুজন বিশেষ করে ইলিয়াস ভাই একটু জানতে চেয়েছিলেন যে সরকারের প্রজ্ঞাপন জারির নির্দেশ দিয়েছে, কিন্তু সেই সঙ্গে তারা বলেছে, আদালত বলেছে যে সরকার চাইলে কোটা বাড়াতে বা কমাতে পারবে। তো আসলে এই বাড়ানো কমানোর প্রক্রিয়াটি কি হতে পারে? সঙ্গে আরেকটি জিনিস যেটি আলোচনা কেন এটি দেরি হচ্ছিল তার একটি কারণ হিসেবে আমরা দেখলাম যে পূর্ণাঙ্গ রায় পেতে দেরি হচ্ছে। আমরা অনেক জনগুরুত্বপূর্ণ বিষয়েও দেখি পূর্ণাঙ্গ রায় পেতে দেরি হয়, এই পূর্ণাঙ্গ রায় পেতে এত দেরি এই ডিজিটাল যুগে কেন? জি ধন্যবাদ। আসলে পুরো রায়টা না পেয়ে আসলে আমরা অ্যাপিলেট ডিভিশন রায়টা নিয়েও বেশি কথা বলতে পারছি না। পূর্ণাঙ্গ রায় দেরি করে রায়গুলো লিখতে হয়, আচ্ছা, এবং লেখার পরে সেটা ডিকটেশন দেওয়া হয়। এটা এখনও সেই আদিম যুগে আছে, ডিকটেশন দেওয়ার পরে একজন শর্টহ্যান্ড নেয়। স্বাভাবিকভাবে তিনি জাজ সাহেবের মতো ইকুইভ্যালেন্ট কোয়ালিফাইড না, অনেক বানান ভুল করেন, অনেক ভুল লেখেন। উনি ফার্স্ট ড্রাফট করে জাজ সাহেবকে দেন, জাজ সাহেব ফার্স্ট প্রুফ, সেকেন্ড প্রুফ, থার্ড প্রুফ দেখে, অনেক বড় হয়, যত আর্গুমেন্ট দিতে সব আর্গুমেন্ট সব দিতে হবে, সব করতে হবে। এটা গেল একটা, এটা খারাপ জিনিস। দেরি হওয়ার কারণে অনেক আগানো যায় আর একটু হলেও চেষ্টা করা উচিত। হয়তো একটা ফরম্যাট আসতে পারে, কিছু জাজমেন্ট ফরম্যাটে চলে আসবে, কিছু ডিটেল জাজমেন্ট হবে। দুই ধরনের জাজমেন্ট হতে পারে, এগুলো হলো ফরম্যাট হবে ইয়েস নো কিছু গ্রাউন্ডস, আর কিছু ডিটেল জাজমেন্ট হবে। নাও নারী ইস্যুটা নিয়ে আমি মানে সংবিধানে যেটা বলছি, বাইরে আন্দোলন হচ্ছে, কেউ দাবি তুলে নেই, এটা সত্য। সুপ্রিম কোর্ট তো কনস্টিটিউশন নিয়ে কাজ করবে, কনস্টিটিউশনের বাইরে বাকি জিনিসগুলো তাকে কনসিডারেশন নিতে পারেন। এখন কনস্টিটিউশনের 29-এর 3 অনগ্রসরদের জন্য কোটার বিধান রেখেছে, রাখা যাবে। রাষ্ট্র চাইলে পারবে, না চাইলে পারবে না, আমি তার সাথে একমত। রাষ্ট্র না চাইলে আপনি চাপিয়ে দিতে পারবেন না, রাষ্ট্র এবং সরকার, রাষ্ট্র না সরকার একই কথা, সরকার, হ্যাঁ। কিন্তু 29(3)(a)-তে অনগ্রসর কে হবে এটা কিন্তু সংবিধানে বলা নেই। এটার রেফারেন্স দেওয়া যেতে পারে 28(4)-এ। 28 বলছে কারো ক্ষেত্রে বৈষম্য করা যাবে না, তবে 4 বলছে নারী শিশুর ক্ষেত্রে বৈষম্য করা যাবে। অনগ্রসর বললে নারী শিশু ও অনগ্রসর, তার মানে ওইখানে কিন্তু নারীটা উল্লেখ করা আছে, অনগ্রসরের ভিতরে প্রথমেই তারা। তো আমি যেটা ফিল করছি, যেটা উল্লেখ করা আছে সেটা বাদ গেছে, যেগুলো উল্লেখ নেই সেগুলো রায় চলে আসছে। অ্যান্ড দেন অ্যাগেইন আসেন আপনার নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে 104। যদি আমি না জেনে বলছি, কারণ আমি ডিটেলস রায় দেখিনি, আমি ছিলাম না কোর্টে, যদি 104-এ আপনি ডিরেকশন দিয়েই দেন, এটা ম্যান্ডেটরি ডিরেকশন, আচ্ছা, এটা ওয়ারেন্ট এবং আপার একটা পাওয়ার ইকুইটি, যেটা আগে ছিল যে সব কোর্ট শেষ হয়ে গেলে লাস্টে গিয়ে রাজা একটা ন্যায় বিচার করতো, যে কোর্ট যাই বলুক আমি ন্যায় বিচার করে দিচ্ছি। আমার মনে হচ্ছে সেটা সুপ্রিম কোর্টকে দেওয়া হয়েছে অ্যাপিলেট ডিভিশনকে, এবং এটি প্রয়োগ করার জন্য বলা হয়েছে, কিন্তু এটা ভবিষ্যতের জন্য বলা হয়েছে, এখন এই মুহূর্তে প্রয়োজন হবে না বলে। 104 দিয়ে যেটা আমি একটু আগেও বলে আসছিলাম, যে সংবিধানে মুক্তিযোদ্ধার কোঠা শব্দটা নাই, এটা আনা উচিত ছিল, আমি ব্যক্তিগতভাবে মনে করি।
যেমন নারী মুক্তিযুদ্ধের শিশু আসছে। মুক্তিযুদ্ধের জন্য একটা চ্যাপ্টার, একটা প্যারা, একটা ক্লজ, একটা ডেফিনেশন থাকা উচিত। একজন খুব জ্ঞানী মানুষ বলেছে মুক্তিযোদ্ধারা আর্টিকেল 15-এ দান খয়রাতগুলো তো পেতে পারে, যেগুলো যে সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমগুলো, খুবই লজ্জাকর। মুক্তিযোদ্ধার সাথে তো এটা দান compare খয়রাত করা যায় না। কখনোই যায় না। সো সেখানে একটা আলাদা প্রভিশন আনা উচিত ছিল। যদি আলাদা প্রভিশন সরকার, রাষ্ট্র, সংসদ না আনে, কোর্ট কিভাবে একটা লেজিসলেটিভ ড্রাফটিং এর পার্ট হতে পারে, এটা একটা ইস্যু থেকে যাবে ভবিষ্যতে। যে কোর্ট কিভাবে একটা শব্দ এনে দিল এখানে, যেটা আসলে এখানে নাই। এটা সংবিধান, এটা অ্যামেন্ডমেন্ট করতে হবে পার্লামেন্ট। এখানে সেপারেশন অফ পাওয়ার একটা ইস্যু চলে আসে। বাট দেন এগেইন সিচুয়েশনটাই এমন, এখানে আইনের তাত্ত্বিক ব্যাখ্যার কোনো সুযোগ নাই, প্রয়োজন নাই। ওভারঅল কোর্ট যেটা করেছে এর কোনো বিকল্প ছিল বলে আমি মনে করি না। নাও দ্য ইস্যু আসে নেক্সট, জি। এতে আমাদের দেশ শান্ত হবে কিনা। দেশ শান্ত হওয়া উচিত, কিন্তু যেটা স্যার বললেন যে আন্দোলনটা তো অনেক বদল হচ্ছে। আমার ক্ষুদ্র রাজনৈতিক অভিজ্ঞতা বলে আন্দোলন এরপরে এক জায়গায় শেষ হলে জেলায় যাবে, উপজেলায় যাবে, আবার ঢাকার ভিতরে আসবে। এবং সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে সরকার পক্ষেও তো ফার্স্ট লাইন অফ ডিফেন্স, সেকেন্ড লাইন অফ ডিফেন্স, থার্ড লাইন অফ ডিফেন্স, ফোর্থ লাইন অফ ডিফেন্সে চলে গেছে। ছাত্রলীগের 5 মিনিটে করে দেওয়ার কথা ছিল, ছাত্রলীগ পারে নাই, পুলিশ পারে নাই, বিজিবি পারে নাই, আর্মি নামাতে হয়েছে 3 দিনের মধ্যেই। 16 বছরে আন্দোলন দমাতে কখনো আর্মি নামানো হয়নি, শুধু ভোট ছাড়া। ভোটের সময় আর্মি স্টার্টিং ফোর্স, কিন্তু 3 দিনের আন্দোলনে আর্মি নেমে গেছে। এরপরে আর কি করার আছে? মানুষের মৃত্যু, আমার তো মনে হয় না 71 সালে যুদ্ধ অবস্থা ছাড়া আর কখনো এত ছাত্র মারা গেছে অ্যাট এ টাইম, হোয়াট এভার দ্য রিজন। আমি জানি না, হয়তো ছাত্ররা যদি রাস্তায় আন্দোলন করতো কি সমস্যা ছিল? ব্যারিকেড দিয়ে রেখে দেন না এক জায়গায়, ক্যাম্পাসে থাকলে কি সমস্যা ছিল? থাকুক, হয়তো বা সেখানে সরকারের কিছু- নাশকতা, সহিংসতা সেই জায়গাগুলো থেকে সেটা তো হলোই, শত শত লোক তো মারা গেল, নাশকতা তো হলো, আর কি নাশকতা হবে? এর থেকে বেশি হতো না, যে নাশকতা হচ্ছে সেটি দমনের জন্য বা দমনের কমানোর জন্য। জন্য। যাক, এটা আসলে যারা রাষ্ট্র চালাচ্ছে, যারা আইন শৃঙ্খলা, তাদের কাছে অনেক তথ্য থাকে, তাদের সাথে তারা জানবে। দেন আসুন এখন কি হবে? এর সাথে যুক্ত হয়েছে 15-16 বছরের পুঞ্জীবিত ক্ষোভ। এবং খুব এই যে ছাত্রলীগ টর্চার করেছে, হলে টর্চার রুম ছিল, হলে সিট নিতে গেলে ছাত্রলীগ, মিছিল করতে গেলে ছাত্রলীগ, মিছিল না করলে চটথাপ্পড় দিয়ে জোর করে মিছিল নিয়ে মেধাবী ছাত্ররা কম্পিটিটিভ পরীক্ষায় ভার্সিটিতে ভর্তি হয়ে ছাত্রলীগের চটথাপ্পড় খেয়েছে, এবং শিক্ষকের সামনে। আজকে কেন শিক্ষকদের কন্ট্রোল নাই? ওই শিক্ষকরা ওই সময় ছাত্রলীগের হাত থেকে সাধারণ ছাত্রদেরকে প্রোটেক্ট করতে পারে নাই। রাষ্ট্র তাকে সেই ক্ষমতা দেয়নি, সে এম্পাওয়ারমেন্ট তার নাই। চেষ্টা করেছে, রেসপেক্ট তো আছে। রেসপেক্টটা ওই কারণেই নষ্ট হচ্ছে। এবং আপনার ঘটনা তো ঘটেছে, আপনার মারা গেছে বলে আমরা জেনেছি, আপনার মারা না গেলে এই জিনিসটা আমরা জানতাম না। এরকম অসংখ্য ঘটনা প্রতি হলেই ঘটছে। স্বাভাবিকভাবেই একটা কঠিন অ্যান্টি ছাত্রলীগ, অ্যান্টি পুলিশ, নাও অ্যান্টি বিজেপি ফিলোসফি গ্রো করে গেছে। এবং ভবিষ্যৎ রাজনীতি ইম্প্যাক্টটা হচ্ছে এরকম একটা আন্দোলন করা যায়, এই এক্সাম্পল তৈরি হয়ে গেল। এবং তাতে অনেক প্রাণহানি হয়, সেই এক্সাম্পলও তৈরি হয়। সেটা হলো, সেটা খুবই দুঃখজনক। এবং আজকে কারফিউ আছে, কারফিউ ভেঙেও কিন্তু 3-4 জায়গায় আন্দোলন হচ্ছে। কারফিউ ভাঙা যায়, সে এক্সাম্পলটাও চলছে। দেন আসেন সেনাবাহিনী, সেনাবাহিনীকে যে অর্ডার দেওয়া হবে সেটাই তারা করবে। তাদেরকে বেসামরিক অধীনস্থ করে রাখা হয়েছে। সো বেসামরিক স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটা বলবে, তার আগে পররাষ্ট্র আন্ডারে ছিল, এখন স্বরাষ্ট্র আন্ডারে কাজ করবে। এটা কিভাবে কাজ করবে আই ডোন্ট নো। এনিওয়ে, আমি পার্সোনালি মনে করি দেশের শান্তি ফেরানো ছাড়া কোনো বিকল্প নাই। শান্তি ফেরাতে গেলে আপনাকে উদার হতে হবে, ইনক্লুসিভ হতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। দেশটা ভালো করার দায়িত্ব একটা দলের না, সেটা তো আছেই। হ্যাঁ, ডিসির আন্ডারে থাকবে, ডিসির সাথে থাকবে, এবং জি, ওরকমটাই আছে। বেসামরিক যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের সহায়তা করবে। সো আমি যেটা ফিল করি, এখন দেশের একটা নিউ পলিটিক্যাল অর্ডার, একটা নিউ পলিটিক্যাল থট অ্যান্ড রিজুভেনেশন অফ ইনস্টিটিউশন। এই শিক্ষকদেরকে এম্পাওয়ার করা, তাদেরকে আগের মতো শ্রদ্ধার জায়গায় নিয়ে আসে, তাদের জ্ঞান গরিমার কোনো অভাব নেই। কিন্তু ওই যে পলিটিক্যাল কারণে তারা অনেক জায়গাতেই তাদের সর্বোচ্চ সাহস দেখাতে পারেনি, অভিভাবকসুলভ আচরণ করতে পারেনি। সেই সুযোগটা দিতে হবে, তাদেরকেও করতে হবে। আজকে তো শিক্ষকরাই এটা সমাধান করা উচিত ছিল। ঢাকা ভার্সিটির ভিসির বাইরে ব্যাপারটা যাবে কেন? বিশ্ববিদ্যালয় ভিসির বাইরে যাবে কেন? কোন পর্যন্ত চলে গেছে চিন্তা করেন। রাষ্ট্র মাঝখানে আর কিছু নাই, রাষ্ট্র উপরে একটা নিচে একটা, এর বাইরে আর কিছু নাই। এর বাইরের প্রত্যেকটা লেয়ার ঠিক করতে হবে, তা নাহলে রাষ্ট্র থাকবে না। আচ্ছা ইলিয়াস ভাই, আপনার কাছে একটু জানতে চাই, মিজান স্যার যে বিষয়টি বললেন যে এটি শুরুটা ছিল সাধারণ শিক্ষার্থীদের হাতে এবং খুবই শান্তিপূর্ণভাবে তারা আন্দোলন করেছে, পরবর্তীতে এটি সরকার বিরোধী অর্থাৎ বিএনপি জামাত, হয়তো স্যার বোঝাতে চেয়েছেন, যদিও উনি কোনো দলের নাম বলেননি স্যার, বলেছেন যে বিরোধী পক্ষের কাছে এটি ছিল,
এবং শেষ একটি পর্যন্ত নাম, দলের নাম স্যার বলেছেন বিএনপি। বিএনপি আর কোনো আর হচ্ছে তৃতীয় তিনি বলেছেন স্যার এটি শেষ পর্যায়ে এখন যে আমরা ভায়োলেন্স কিংবা সহিংসতা কিংবা নৈরাজ্য কিংবা আগুন ইত্যাদি সেটি এখন জঙ্গি কাছে চলে গেছে। আমার না, কথা বিএনপির নাম তো আমি বলিনি। বিএনপি সাধারণ সম্পাদক আমি- এই আন্দোলনের সমর্থন ঘোষণা ওই- করছে ওই এবং জি। সরকারের পতন আন্দোলন হিসেবে তো এটা নেওয়ার জন্য সবাইকে আহ্বান জানায়। জি সেজন্য স্যারের বক্তব্য আমার কাছে লেখা আছে, স্যার ওই প্রসঙ্গে বলেনি, স্যার ওই প্রসঙ্গে বলেছে এটি বিরোধী সেকেন্ড স্টেজে ছিল বিরোধী পক্ষের হাতে এবং থার্ড স্টেজে স্যার বলছেন যে এটি জঙ্গিদের হাতে চলে গেছে। আমার প্রশ্ন হচ্ছে এই বক্তব্যের সঙ্গে আপনি কোনো আপনার বক্তব্য যোগ করবেন কিনা, শান্তি ফেরাতে এখন করণীয় কি? না, আমি যোগ করতে চাই আসলে ছাত্ররা এগুলো ক্ষোভ থেকে করেছে। যেন আমার মনে আছে 90-এর আন্দোলনের সময় একটা যুব ভবন ছিল মতিঝিলে, আর এই যে আপনার অফিসের জাস্ট অপোজিটে একটা জনতা ভবন ছিল। জি, হ্যাঁ, এটা ছিল এরশাদ সাহেবের যুব ভবন, এরশাদ সাহেবের না, কিন্তু যুব ভবন জ্বালিয়ে দিয়েছিল। যেটা সফটওয়্যার পার্ক এখন। আমি এই জনতা হ্যাঁ, হতে পারে যে যুব ভবন ছিল মতিঝিলে, সেটি জ্বালিয়ে দিয়েছিল। এবং নিশ্চয়ই আপনার বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আপনার মনে আছে, ক্ষোভ থেকে ছাত্ররা অনেক কিছু করে, যেমন অনেক গাড়ি ঘোড়া ভাঙে। আমরা দেখেছি কিন্তু বিভিন্ন আন্দোলনের সময়, 90-এর আন্দোলনে আমরা দেখেছি যে অনেক গাড়ি ঘোড়া ভাঙছে, নানা কিছু করেছে। তা আমার ধারণা এগুলো ক্ষোভ থেকে করেছে। আর বিটিভির উপর অনেক বেশি ক্ষোভ, কারণ বিটিভি যখন আগুন দেওয়া হয় তখনও চুয়াডাঙ্গার বাতাবি লেবুর ডিপোর্ট দেওয়া হচ্ছিল, পুরো দেশ জ্বলছে, আর বাতাবি লেবুর উৎপাদন কিভাবে হয় এটা তো মানুষ আশা করে না। এদেশের মানুষের পয়সা মেট্রো রেলও স্কোপের থেকে ভাঙছে। সবকিছু ক্ষোভের থেকে। মেট্রো রেল ভাই বসে কাহিনী শুরু হল মেট্রো রেল তো মেট্রো রেল তো এই এগুলা আর না, 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 যে না, না। টেররিস্ট অ্যাটাক হইছে এটা এবং স্বীকার করেন। এটা স্বীকার করেন কিনা বা এটা আপনার বক্তব্য? আমি এটা স্বীকার করি না। মেট্রো রেল ছাত্ররা ভাঙছে। আমি এটা স্বীকার করি এই কারণে, জেল ভাঙিয়ে কয়েকদিনকে ভাঙিয়ে নিয়ে গেছে ক্ষোভ থেকে ছাত্ররা। অনেক কিছু করতে পারে। যেমন ছাত্ররা আমি এটা কোন বলি, ক্ষোভ? যখন আমার একজন সহকর্মীকে বা আমার একজন সতীর্থকে হত্যা করা হয় আমি দেখছি, তখন আমিও কিন্তু আলোড়িত হই। যেমন রংপুরে যে ঘটনাটি ঘটেছে, বাংলাদেশের সব মানুষকে ছুঁয়ে গেছে। একদম একটা ছেলে হাত দাঁড়িয়ে একদম সারেন্ডারের মতো, যে গুলি করো, তারা গুলি করা হয়েছে সরাসরি। এগুলো আমি জানি না সারা মুক্তিযুদ্ধ দেখেছেন, আগে বিদেশি বাহিনী না, ছিল, অনেকেই কান্নাকাটি আগে করছে পাকিস্তানি, এই ছেলেদের। এটা কেউ নিতে পারে। কিন্তু শুনেছি- একই লোক মিরপুর, এক সেকেন্ড, মিরপুরে এক লোক আমাকে বলছে ওই দৃশ্য দেখে যেরকম কান্না আসছে, এই মেট্রো রেলের স্টেশন থেকেও তার একইভাবে কান্না আসছে। এটা আবার আরেকটা নতুন প্রমাণ আছে। মেট্রো রেল দেখাচ্ছে এখন টিভিতে আর টেলিভিশন স্টেশন, আর যে 150 থেকে 200 ছাত্র মারা গেল সেই জন্য কারো কোনো বক্তব্য নাই, কিন্তু কোনো টেলিভিশনে কোনো খবর দেখছি না। যেমন আমি একটু আগে বললাম যে 20 জন মারা গেছে, আজকে শুনলাম। আমি কোথাও আমি সারাদিন খবর দেখেছি, কোথাও একটু তথ্য পাইনি। এই যে মানুষগুলো মারা গেল, আজকে তাদের যারা মারা গেছে ফ্যামিলি, ছাত্ররা তো এই আন্দোলনে নাই, ওরা বলে দিচ্ছে। তাদের ফ্যামিলি কেমন আছে, আমরা ছোটখাটো সাংবাদিকতা যেখানে করেছি, ছাত্ররা আমরা অস্বীকার করতেছে পরিবারের এই রিয়াকশন বিভিন্ন ধ্বংসাত্মক সময় কাজের নিয়েছি। সাথে ছাত্ররা নাই, যেমন তাইলে- জিহাদ মারা গেছে, নুর হোসেন মারা গেছে, তাদের ফ্যামিলি ইন্টারভিউ নিয়েছে বিভিন্ন পত্রিকাগুলো। কিন্তু আজকে কোনো এই যে 150-200 ছাত্র, সরকারি হিসেবে তো 150-র মতো মারা গেছে বা তারও বেশি, আর বিষয় হিসেবে আমি জানি না কত মারা গেছে। ইলিয়াস ভাই, আপনি কারো যেহেতু কোনো সাংবাদিক, reaction নাই কিন্তু। আমি এটা নিয়ে একটু জানতে না, চাই যে এটা ছাত্ররা বলছে যে এই ধ্বংসাত্মক কাজের সাথে না, আমরা আমি নাই। একটু মৃত্যু সংখ্যা নিয়ে একটু ভাইয়ের কাছে বলছে। জিজ্ঞেস করি যে ধরেন কেউ মারা গেছে, সে হাসপাতালে নিয়ে গেছে, ওইখানে একটা ডেথ সার্টিফিকেট নিয়ে আমরা নিশ্চিত হলাম সে মারা গেছে, কিন্তু অনেকে তো ওইখান থেকে লাশ নিয়ে চলে গেছে, হাসপাতালেও নেয়নি, কিংবা হয়তো বাড়িতে নিয়ে দাফন করছে। এইটা সঠিক পরিসংখ্যান পাওয়ার উপায়টা কি? না, সঠিক পরিসংখ্যান যেগুলো এসছে, যেমন কালকে 27 জন ছাত্র মারা গেছে, এই আন্দোলনকারী মারা গেছে বলা হচ্ছে, আমরা কিন্তু জানতামই না। ছাত্র আমরা কিন্তু জানতামই না যে 27 জন মারা গেছে। গতকাল আজকে আমি পত্রিকায় দেখলাম যে 27 জন মারা গেছে। আর এই আপনাদের টক শোতে আসার আগে একজন সাংবাদিকের সঙ্গে আমার দেখা হয়েছিল, জাস্ট গাড়িতে ওঠার আগে, তিনি বলে যে আজকে 20 জন মারা গেছে। আমি কোনো পত্রিকায় কোনো টেলিভিশনে, ছাত্ররা গতকাল থেকে বলছে এই আন্দোলন, আজকে আমাদের কোনো আন্দোলন নাই, তাহলে আজকে যারা মারা গেল স্যার আমি স্টুডিওতে এটা বলতে চাই না। ছাত্ররা 3 জন বলেছে, কোন অবস্থায় বলেছে, কিভাবে বলেছে আমরা কিন্তু জানি না। এগুলো হঠাৎ করে তারা একদম গভর্নমেন্টের এগেনস্টে বা এই সরকার এই কিলিং এর এগেনস্টে হঠাৎ করে তারা 3 জন মন্ত্রীর সাথে দেখা করলেন, কিভাবে দেখা করলেন, কোত্থেকে আসলেন, এগুলো নিয়ে কোনো অনেক প্রশ্ন রয়েছে। যাক, সেদিকে আমি যেতে চাই না। আমাদের মূল কথা হচ্ছে, কারণ পুলিশ তো বলেছে বাংলাদেশ কোনো জঙ্গি নেই, সব নিয়ন্ত্রণ করে ফেলছে। তা স্যার যে বলছেন জঙ্গিরা এগুলো করছে, এটা আমি কিভাবে বুঝবো? আমি পুলিশের কথা বিশ্বাস করি, আমরা তো সিভিলিয়ান, স্যারও সিভিলিয়ান, আমিও সিভিলিয়ান, আপনিও সিভিলিয়ান, উনিও সিভিলিয়ান। পুলিশের কথা আমাদের বেশি বিশ্বাস করতে, তারা বলছে জঙ্গি নিয়ন্ত্রণ করে বিভিন্ন জায়গায় রেড করে প্রায়, এবং সব শেষ হয়ে গেছে। শান্তি ফিরায় আনতে করণীয় কি? শান্তি ফিরিয়ে আনতে অনেক, এগুলো একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। দেশে যে গত 15 বছর ধরে যে ধরনের শাসন চলছে, এটি কিন্তু একটা ক্ষোভের সৃষ্টি হচ্ছে। যে একটু আগে তিনি বলেছেন
যে ছাত্রলীগের সভাপতি রুম ভেঙে ফেলা হয়, সেক্রেটারি রুম ভেঙে ফেলা হয়। আমি শুনেছি এই যে নতুন বাজার এলাকায় আমার এক আত্মীয় থাকেন, তিনি জানিয়েছেন ওখানে যত আওয়ামী লীগের লোকজন ছিলেন তাদের বাড়ি ঘর সব আশেপাশে ভাঙা হয়েছে, ভাটারা, সোলমাইত এসব এলাকায়। তো মানুষের ক্ষোভ, মানুষ ভোট দিতে পারে না, মানুষ নানা ধরনের সংকটের মধ্যে আছে। এটি প্রকাশ করার কোনো সুযোগ পায় না। এবার কিন্তু প্রকাশ করার সুযোগ পেয়েছে এবং তারা যতটা পারে করেছে। যেমন বিটিভির কথা আমি বললাম না, মানুষের দীর্ঘদিনের ক্ষোভ, এটা এই সরকারের আমলে তা না, আগের সরকারের আমলে যেমন সবসময় সরকার দ্বারা অনেকটাই কিন্তু এখন যে অবস্থায় গেছে এরকম অবস্থা কোনোদিন ছিল না। ওখানে চোররা ঢুকছিল, সমস্ত কম্পিউটার চুরি করে নিয়ে গেছে। তো ছাত্ররা চুরি করছে এগুলা, ছাত্ররা চোর। স্যার আপনি ওখানে ছাত্ররা ঢুকছিল। স্যার আপনার কাছে একটু জানতে চাই, একই প্রশ্ন আমি করতে চাই, আমরা ইতিবাচক দিকে যেতে চাই। এবং চুরিটা ছাত্ররা নিজেরাই বলতেছে যে আমরা এই তাই বলুক যে ছাত্র আর যারা কোনো না কোনো জায়গায় তো আছে, বাকিরা বলুক যে এটা এই কাজটা আমরা করছি, চাইনিজ কুড়াল দিয়ে ম্যাটেরিয়াল ভাঙছি, তারপরে ওই যে এক জায়গায় 24 টাকারই একসাথে জ্বালাইছে, সব কাজ করছে এরা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গত 2 দিন যাবৎ যে যারা মানে পুলিশের সাথে সংঘর্ষে মারা গেছে এদের মধ্যে সবাই ছাত্র ছিল। এটা কিভাবে হিসাবটা আসলে? না, সবাই ছাত্র ছিল তাদের বলা হয়নি স্যার। আর আপনি যে বলছেন যে জঙ্গিরা করেছে, ওকে, এত জঙ্গি তাহলে পুলিশ আছে কেন, র্যাব আছে কেন, এইটাই তো পুলিশ, অন্যান্য বাহিনী কেন আছে? আমি সেটাই বলতেছি, টোটাল ফেলিওর অফ দ্য গোয়েন্দা সংস্থা। এটা টেরোরিস্ট অ্যাটাক, এটা ছাড়া অন্য যাই ব্যাখ্যা দেখ। এইভাবে মানে বাংলাদেশের তো আরো আন্দোলন হয়েছে। আপনি একটা বিল্ডিং পুরানো, গাড়ি পুরানো, 14তে 15তে এগুলো আমরা দেখছি তো গত 40 বছরে। এইভাবে যেভাবে অ্যাটাক করা হয়েছে, কোথায় সার্ভার আছে, সার্ভার রোম কিভাবে, মানে যেখানে যেখানে একদম দেশের রাষ্ট্রের ব্যাকবোন মানে ইয়ে করে দেওয়ার জন্য যেখানে দরকার সেই জায়গাগুলো অ্যাটাক করা হয়েছে। তাহলে স্যার আমরা সবাই অনিরাপদ এখন। কারণ এত জঙ্গি যদি বা গোয়েন্দা সংস্থা এত ব্যর্থ, তাহলে একটু শেষ করুন। না নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে? আমি তো সেজন্য বলতেছি, যতই বলুক যে র্যাব অথবা অন্যান্য যারা বলছিল যে জঙ্গিদের নির্মূল করা হয়েছে বা দমন করা হয়েছে, এটা এখন বোঝা যাচ্ছে এটা ঠিক না। জঙ্গিরা আস্তে আস্তে প্রচুর শক্তি সঞ্চয় করছে এবং এই পর্যায়ক্রমে, অর্থাৎ ছাত্ররা একটা ইনোসেন্ট আন্দোলন করতেছিল, এটা সবাই আমরা যৌক্তিকভাবে সমর্থন করছিলাম। সেটাকে নিয়ে গেল রাজনৈতিক দল, সমর্থন দিল এবং সরকার আন্দোলন। এটা তো আমি বলতেছি না, গতকালকে বা 2-3 দিন আগে থেকেই কিন্তু সরকারের পতন আন্দোলনের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জোনায়েদ সাকি অন্যরা, এদের হাত থেকে এরপরে হাতছাড়া হয়ে গেল এই জঙ্গিরা এই সুযোগটা নিয়ে এই কাজগুলো। এইটা কোনো নর্মাল মব বা ছাত্র জনতার আক্রোশ, ইট ইজ নট দ্যাট। এটা হলে তো স্যার আরো শঙ্কার বিষয়, কারণ এর সঙ্গে জঙ্গিও যোগ হয়েছে। তাহলে তো আমাদের যোগ হয় না, জঙ্গিরা পুরাটা নিয়ে নিচ্ছে এবং যার কারণে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেই সরকারের গতকালকে পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালা যেতে বলছে, উনি আজকে বলছে সরকারকে দ্রুত নর্মাল লাইফ ফিরে আনার জন্য আবেদন জানাইছে। আচ্ছা, আমি একটু শামীম হায়দার পাটোয়ারি আপনার কাছে জানতে চাই যে ভাই আসলে স্যারের বক্তব্য ধরেই যদি জিজ্ঞেস করি যে আসলেই কি এটি জঙ্গির উত্থান হচ্ছে বা এটি কি আসলে শঙ্কার জায়গায় চলে গেছে কিনা, কিংবা শান্তি ফিরিয়ে আনতে করণীয় কি? আমরা শেষ করব। এ বিষয়ে তথ্য এত কম জানি যে আসলে আমার কথা বলার কোনো সুযোগ নেই। আমি একটা জিনিস বলি, 20টা লোক মারা যায় কিভাবে, কি করছিল তারা? তারা কি থানার ভিতরে ঢুকে পুলিশকে মারতেছিল নাকি কোথায় ঢুকেছিল? আমার ধারণা তারা রাস্তায় ছিল, রাস্তা অবরোধ করেছিল। সেই রাস্তা অবরোধ ছড়াতে গুলি করতে হচ্ছে, ছড়া গুলি, লাবার, ওই যে বললাম লেভেল বাড়ছে, ছড়া গুলি, রাবার বুলেট, পায়ে গুলি, গায়ে গুলি, হেলিকপ্টার গুলি, আর কিন্তু খুব বেশি জিনিস বাদ নাই। 20টা লোক মরে গেল, রাস্তায় আছে, থাকুক না কিছুদিন, সরকারও ভয়ে আছে। একটা দিন যদি আমি ছাড় দিই, দেখা যাবে ওরা সংখ্যায় বেড়ে যাবে। সবাই কি তাহলে জঙ্গি? 7,000 লোক 8,000 লোক জয়দেবপুরে ছিল, আমি আমার বন্ধু একজন ফোন করে বলেছে, সবাই জঙ্গি হতে পারে, সেখানে অনেক কনস্পিরেসি হবে, অনেকে আবার আত্মসমর্পণ করেছে, অনেক আত্মসমর্পণ করেছে। সো বাংলাদেশে 500টা উপজেলা আছে, 500টা উপজেলা যদি এভাবে করে আন্দোলন শুরু করে, সবাই অনিরাপদ। আমি বৃহস্পতিবার হেঁটেছি, আমি বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল করে ঘুরেছি ঢাকা শহরে, দেয়ার ইজ নো গভর্নমেন্ট অ্যাট অল। বিভিন্ন পার্টে কোনো গভর্নমেন্ট ছিল না। সেখানে যদি কাউকে রেপ করা হতো, কাউকে চুরি করা হতো, ডাকাত করা হতো, পুরনো মেরে ফেলা হতো, কোনো প্রোটেকশন নাই। মহাখালী থেকে গুলশান 1 সারাদিন কোনো পুলিশ ছিল না, রাত 12টা 1টা পর্যন্ত। দখলে ছিল অন্যদের, পরে আবার ফেরত, সেনাবাহিনী আসার পরে ফেরত আসছে। তাহলে কি গভর্নমেন্ট ফেইল হচ্ছে না? পুরো রাষ্ট্রের কন্ট্রোল রাখতে পারছে না তো? বাস্তবসম্মত এটা, এই বাস্তবতাটা বুঝতে হবে। দেন আসেন
সরকার টিকে গেল, 5 বছর থাকলো, ইকোনমি কি হবে? এই যে এতগুলো লোক মারা গেল, যখনই আপনি ইন্টারনেট ওপেন করবেন সারা বিশ্ব এই ডকুমেন্টগুলো পাবে, নেবে, দেখবে, যাচাই বাছাই করবে। সরকারকে তীব্র সমালোচনার মুখে পড়তে হবে। আর অনেক কিছু হতে পারে, ইকোনমি কলাপস করতে পারে। আচ্ছা, আমরা একদম শেষ করবো। ইলিয়াস ভাই, আপনার কাছ থেকে তো আমি শেষ করে দিচ্ছি। জি জি, সরকারকে কোনো একটা পলিটিক্যাল সলিউশনে আসতে হবে। এটাই যদি আপনি ইলিয়াস ভাই বলেন, পলিটিক্যাল সলিউশনটা কি হতে পারে? সুষ্ঠু গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে। এই যে ডামি ভোট, রাতের ভোট, ভোটবিহীন, এইসব যে অগণতান্ত্রিক কার্যকলাপ দীর্ঘদিন ধরে চলছে, গত 15 বছর ধরে, এগুলো থেকে ফিরে আসতে হবে। বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে, সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দিতে হবে এবং সুশাসন ফিরিয়ে দিতে হবে। এগুলো যখন ওয়ার্ক করবে তখন এই যে সমস্যাগুলো সেগুলো ঠিক হয়ে যাবে বলে আমার আশা। আজকে আমি আইজিবির বক্তৃতা শুনলাম, মনে হয় যেন আওয়ামী লীগের একজন নেতা বক্তৃতা দিচ্ছেন। এই যে কোন হাসপাতাল? পুলিশ হাসপাতাল। পুলিশ হাসপাতালে এগুলো কাঙ্ক্ষিত না আমাদের, এগুলো আমাদের কাঙ্ক্ষিত না। রাষ্ট্রের কর্মচারীর মতো থাকবে, দলীয় কর্মচারী যে না হয়, আমরা সেটি চাই। আমরা চাই সুষ্ঠু গণতন্ত্র থাকুক, সুশাসন ফিরে আসুক, তাহলেই কিন্তু অনেক সংকট কেটে যাবে। অনেক 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 ধন্যবাদ জনাব ইলিয়াস খান, শামীম হায়দার পাটোয়ারি এবং মিজানুর রহমান স্যার। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আপনারা আমাদের সঙ্গে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরাও প্রত্যাশা করি শান্তি ফিরে আসবে, জনমনে উদ্বেগ উৎকণ্ঠা কমে যাবে এবং শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। শিক্ষার্থীরাও এখন মেধার ভিত্তিতে তাদের কোটা মেধা যে স্লোগান ছিল, সেই স্লোগানের পরে এখন তারা শিক্ষা প্রতিষ্ঠানে অনুকূল পরিবেশ তৈরি হবে। তারা মেধার ভিত্তিতেই সরকারি চাকরি থেকে শুরু করে সব জায়গায় তাদের নিজেদের প্রতিভার প্রকাশ করবে এবং একই সঙ্গে টেকসই গণতন্ত্র, সমৃদ্ধ বাংলাদেশের পথে এগিয়ে যাবে বাংলাদেশ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। শুভরাত্রি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।